প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজি দাহিয়া। দর্শক, আজ আলাপচারিতায় আমার সাথে রয়েছেন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সর্বকনিষ্ঠ মেম্বার নাইম টুটুল, যিনি পেশায় একজন মর্টগেজ ব্যাংকার। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আপনি তো একজন মর্টগেজ ব্যাংকার। আমি সেই জায়গা থেকে আপনি এই যে 2 বছর ধরে নির্বাচিত ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে আছেন, তো কোন চিন্তা বা উদ্দেশ্য থেকে আসলে আপনার এইখানে ইনভলভ হওয়া, এটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, মর্গেজ আমি 2001 থেকে মর্গেজ বিজনেসে আছি। আমি একজন সিনিয়র মর্গেজ ব্যাংকার। সেটা আমার নিতান্ত একবারে প্রফেশন। আর বাংলাদেশ সোসাইটির যে ট্রাস্টি বোর্ডের সম্পৃক্ত বা যিনি আমাকে নির্বাচিত করেছেন, আমি আসছি, সেটা একবারে নিতান্ত আমার এই কমিউনিটির কথা, আমার প্রজন্মের কথা, এই আমার দেশের কথা, আমার এই সোসাইটির কাজ করার জন্য, এর জন্য সম্পৃক্ত সোশ্যাল কাজ। আচ্ছা, তো এই যে মানে ট্রাস্টি বোর্ডের বাংলাদেশ সোসাইটি যে নির্বাচনটা হয় ট্রাস্টি বোর্ডে, এটা তো এই ট্রাস্টি বোর্ডের মেম্বারশিপটা আসলে নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করা হয়, রাইট? সেটাই, হ্যাঁ। বাংলাদেশ সোসাইটির এর আগে ছিল প্রতি 2 বছর পর পর নির্বাচন হতো। আমরা 2 বছর পরে যখন নির্বাচন হয়েছিল, এরপরে একটা সার্টেন একটা টাইমের ভিতরে যারা নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার, ওদের মাধ্যমে, ওদের ভোটেই এই ট্রাস্টি বোর্ড নির্বাচিত হয়। তো আমি প্রথম, আমি এর আগে বাংলাদেশ সোসাইটির সাথে কোনো সম্পৃক্ত ছিল না, যদিও প্রায় 2 বছর ছুঁয়ে তো তখনই আমাকে এই বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডে আমাকে নির্বাচিত করা হলো। আপনি যেটি বললেন, সোসাইটির এই হিস্ট্রিতে, ইতিহাসে আমি একমাত্র প্রথম সর্বকনিষ্ঠ মেম্বার আসছি। আচ্ছা, তো এটা যেটা বললাম, এটা পুরোপুরি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এখানে আসছি। আচ্ছা, এটা আমার কোনো প্রফেশন না, এখানে কোনো বেতনভুক্ত না, কোনো পেমেন্টের কোনো সুযোগ নাই। মানে এটা আপনি কমিউনিটির জন্য করেন, যেটা ইয়ে করা হয়। তা আমি জানতে চাইবো যে আপনি তো আপনি যেহেতু আছেন ট্রাস্টি বোর্ডে, তো ট্রাস্টি বোর্ডকে আসলে বলা হয় যে বাংলাদেশ সোসাইটির নীতি নির্ধারক হিসেবে কাজ করে থাকে, বিভিন্ন কাজ করে থাকে ট্রাস্টি বোর্ড। কিন্তু শোনা যায় যে বাংলাদেশ সোসাইটি সম্পর্কে শোনা যায় যে কিছুই তারা করে না, কোনো কাজ করে না। সেক্ষেত্রে যে আপনি 2 বছর ধরে আছেন, আপনার জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি এখানে আসলে এই যে বলা হয়েছে কিছুই করে না, সে ব্যাপারে আপনি কি বলবেন আসলে? হ্যাঁ, দেখেন, আমি তো সোসাইটিতে কিন্তু এর আগে আমার সম্পৃক্ততা ছিল না। বাইরে থেকে অনেক কিছু বলা যায়, কিছু করে না, এই জিনিসটা আমি ঠিক এভাবে নিচ্ছি না। না, এখানে একটু ইন্টারাপ্ট করি, যেটা হচ্ছে বাংলাদেশ সোসাইটির এগেইনস্ট একটা ব্লেম আছে যে কিছু করে না, কিন্তু আবার আঞ্চলিক, সেটা আসছি আমি। আমি এই যেটা কথা বললেন আপনি, মানুষ এক্সপেকটেশনটা হচ্ছে গিয়ে মেইন। ধরেন, আমি সম্মান রেখে বলতেছি, আঞ্চলিক সংগঠন যেগুলা থানা পর্যায়ের বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সংগঠন যেগুলো আছে, এটি মূলত প্রত্যেকটা সংগঠন এখানে জনহিত কল্যাণ কাজের জন্য সংগঠিত হয় একটা সময়। কিন্তু বস্তুতপক্ষে যেটা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। তারপরেও আমি এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির মতো, যেগুলা ধরেন আপনার একবার মেম্বার হইলেন, $1500-2000 দিয়ে একটা মেম্বার হইলেন, আপনি যখন বেনিফিট নেওয়া হয় সেক্ষেত্রে $5000-6000 এই বেনিফিটটা নেওয়া হয়। এই বেনিফিটটা যাদের নিডি, যাদের দরকার, ওরাও নেই, আবার কিছু কিছু ক্ষেত্রে যাদের দরকার নাই ওরাও নিচ্ছে। আর সেক্ষেত্রে সেই দিক থেকে যদি তাকান, অনেকে ব্লেম আসে যে বাংলাদেশ সোসাইটি সামাজিক সংগঠনগুলো একটা সময় এই বা মানুষের মৃত্যুর পরে বা যে কোনো একটা সময় একটা অ্যামাউন্টটা আসে, সোসাইটি থেকে সে অ্যামাউন্টটা আসে না। আমি মনে করি এটা দৃশ্যনীয় চোখে পড়ে। এটার বাইরে আপনি যদি বলেন, আমাদের এক্সপেকটেশনটা যে বাংলা সোসাইটি একটা আমব্রেলা সংগঠন। আচ্ছা, এটা 1975 এস্টাবলিশ করছেন কিছু প্রফেশনাল মানুষ। তখনকার আমাদের কমিউনিটির অবস্থা এরকম ছিল না, মানুষজন কম ছিল, খুবই দরকার ছিল। এরপরে আমাদের চলার পথে আমরা যখন আস্তে আস্তে আমাদের কমিউনিটি বড় হচ্ছে, আমাদের নিড গুলা আসছে, আমাদের দরকার প্রয়োজন, আমাদের অনেকগুলো প্রবাসীদের অনেক দাবি দাবার কথা আসছে,
তো এই দাবি দাওয়াগুলা কোত্থেকে আসবে রাষ্ট্রীয় পর্যায়ে, যেখানে আমাদের আগে ধরেন আপনি কিছুদিন পরে প্রাইম মিনিস্টার আসবে, আমাদের প্রবাসীদের দাবিগুলা কে নিয়ে যাবে? কেউ একজন তো নিতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ সোসাইটি এই কাজগুলা, বড় বড় কাজগুলা করে। আপনারা দেখেন কয়েকদিন আগে আমাদের যে প্রবাসী কল্যাণের মন্ত্রী আসছিল আরিফ সাহেব সিলেটেরই, আসার পরে আমাদের বাংলা সোসাইটি কিন্তু এগিয়ে আসছে। ওনাকে নিয়ে আমরা মত বিনিময় সভা করছি, এক্সিকিউটিভ কমিটি বা আমরা ট্রাস্টি বোর্ড এবং প্রবাসীদেরকে নিয়ে। সেখানে আমাদের বাংলাদেশ বিমানের কথা যেমনি বলা হয়েছে, দাবি নিয়ে যাওয়া হয়েছে, তেমনি আমাদের প্রবাসীদের হয়রানি, এয়ারপোর্টে জমি জমা, এই কাজগুলা, এটা বিশাল কাজ। যদি আপনি বলেন দেশের কথা, যদি বলেন এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে আপনি আসেন দেখেন, আমাকে বললেন নতুন প্রজন্মের আমি প্রতিনিধি, আমি কেন আসছি? আমি আসছি দেখেন আমাদের কমিউনিটি আজকে, আমি নিজেকে সবসময় বলি সেকেন্ড জেনারেশনের। আমার আগে যারা আসছে, যারা 70-এর দশকের, 80-এর দশকের বা 90-এর দশকের, আমি 90-এর দশকের লাস্টে আসছি। এরা যদি ফার্স্ট জেনারেশন হয়, আমি হচ্ছি সেকেন্ড জেনারেশন। আমার সন্তান যারা একবার এখানে জন্মায়, আমি এখানে জন্মাই নাই যদিও, আমারও প্রায় 25-28 বছর এই প্রবাস জীবন। আমাদের সন্তান যারা, আজকে যদি আমরা এটা কন্টিনিউ না করি, আজকে যদি আমরা আমাদের দেশের কথা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, যে আপনি যে দেশীয় সাজে সজ্জিত আসছেন, আপনি যদি এরকম না করেন, আপনার সন্তান সেটা পড়বে না। এই জবাব এই কারণে আমাদের এই কমিউনিটি, আমাদের অন্যান্য ল্যাটিন কমিউনিটির মতো একসময়, অথবা কালো কমিউনিটি, কৃষ্ণাঙ্গ কমিউনিটির সন্তানদের মতো আমাদের কমিউনিটি একসময় চলে যাবে। আসলে প্রজন্মটাকে তো ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ আমাদেরই শিখাতে হবে। সেটাই বলছি। সেই জবাব দিই যাতে আমার সন্তান যেন এই ধরনের ল্যাটিন বা কৃষ্ণাঙ্গ কমিউনিটির যে সন্তানগুলো আছে, ওদের সাথে যেন যে স্রোতে যেন মিশে না যায়। আমরা যে বাঙালি, আমাদের যে কৃষ্টি, আমরা মুসলমান, এগুলা দূরে রাখতে হবে। তারপরে আসেন আমি যদি বলি, আপনি বললেন বাংলা সোসাইটি কি করে। আপনি দেখেন, আমি আগের অবশ্যই অর্জন অনেক ছিল, প্রত্যাশা হয়তো অনেক বেশি, যেহেতু বাংলা সোসাইটির বিশাল একটা আমব্রেলা সংগঠন পুরো বাংলাদেশি কমিউনিটিকে সার্ভ করে, সেক্ষেত্রে প্রত্যাশার জুড়ি অনেক বেশি আপনাদের প্রত্যাশা থাকতে পারে, কিন্তু করে না। যে আমি আমার 2 বছরটা ক্লোজ টু 2 আপনি যে 2 বছর ধরে তো আছেন এখানে, তো 2 বছরে আসলে কি কি পরিবর্তনগুলো এসেছে সেই জায়গায় আসছি। হ্যাঁ, যে 2 বছরের কথাটা বললাম আমি, আপনি দেখেন আমরা আমি যখন আসছি ট্রাস্টি বোর্ডে, তখন যে বর্তমান প্রেসিডেন্ট আমাদের জনাব আতাউর রহমান সেলিম সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব সহ ওনাদের যে ক্যাবিনেট, ওই ক্যাবিনেট এবং আমরা সহ, আমরা প্রথম কাজটা করছি, আমরা এই নিউ ইয়র্ক সিটির মেয়রের গ্রেসি ম্যানশনে আমাদের সাথে মেয়র ওখানে আপনার ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আমরা বাংলাদেশি কমিউনিটি ওখানে সম্পৃক্ত হয়েছি। তারপর আমরা একটা বাংলাদেশ ডে প্যারেড করছি। এরপরে আসেন আমরা এখান থেকে গেলাম, জেনেফার রাজকুমার এবং কয়েকজন সিনেটর মিলে আমাদেরকে স্টেট ক্যাপিটাল বিল্ডিং এ নিল। আমরা সমগ্র বাংলাদেশিকে ওখানে নিয়ে রিপ্রেজেন্ট করেছি। এরপরে আমরা ক্যাপিটাল হিলে, এটা বিশাল প্রাপ্তি। এটা কি প্রাপ্তি না? আমরা দেখেন, আপনি যদি ফাইন্যান্সিয়ালি যদি বলেন, আপনি যদি এখন প্রাপ্তিটা এক একজনের কাছে এক এক রকম। আমি তো মনে করি আমরা অনেক স্বপ্ন আমাদের অনেক বড়, কিন্তু আমরা যাচ্ছি স্বপ্নের সেই ধারে প্রান্তে আস্তে 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 আস্তে। আমি তো মনে করি এটা বিগ অ্যাচিভমেন্ট আমার জন্য। এবং আমি সবসময় একটা কথা বলি, আমার জীবনের বড় কিছু প্রাপ্তির ভিতর সোসাইটিতে সম্পৃক্ত হওয়া, সোসাইটির সাথে আমি অন্তত আমার মানুষের জন্য কিছু করা, এটা আমার সোসাইটির জন্য করা না, এটা আমার নিজের জন্য করা, এটা আমার আগামী প্রজন্মের জন্য করা। আমি একসময় থাকবো না, একসময় আমার সন্তান আসবে এখানে থুর করে বাংলাদেশের পতাকা উঠবে। আমাদের সমগ্র কমিউনিটিকে এখানে প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের প্রাপ্তিও কিন্তু যে নাই তা না। আমি আসলে প্রত্যাশা থাকলেই প্রাপ্তি আসবে, সেটাই কিন্তু হচ্ছে অনেক কিছু হয়েছে। তারপর আপনি দেখেন 1975 এর পরে কিছুদিন আগে আমরা আমাদের যারা আজকে আছে বা আগামীতে সামনে নির্বাচন, সেটা আমি বলবো পরে, যারা আসবে বাংলাদেশে একটা ভবন হবে, যে ভবনে ওখানে গিয়ে আমার সন্তান, একসময় আমি থাকবো না, আপনি থাকবেন না, আমাদের যিনারা আজকে বাংলাদেশ সোসাইটি গঠন করছে ওনারা হয়তো থাকবে না, কিন্তু আমার সন্তান, আপনার সন্তান, আগামী প্রজন্ম ওখানে গিয়ে দাঁড়াবে, নিঃশ্বাস নিবে। এটা কি প্রাপ্তি না? অফকোর্স, এটা বিশাল একটা প্রাপ্তি। সেটি আর কি। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর ডিটেলসে বলেছেন। সামনেই যে আপনি বললেন যে সামনেই তো আবার 2 বছর পর একটা নির্বাচন হয় ট্রাস্টি বোর্ডের, তো যেহেতু আপনি 2 বছর থেকে আছেন, নেক্সট তো নির্বাচনের সময় নিশ্চয়ই ঘনিয়ে এসছে,
তো সেই ব্যাপারে যদি একটু বলেন যে নির্বাচনটা কবে বা কি প্ল্যান আছে। আমি আমি ক্যারিয়ার নিচ্ছি না। দেখেন 1975 এর পরে সোসাইটি মানে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এবারই একমাত্র প্রথম আমাদের এখানে অলমোস্ট অফ দ্য বুক ওভার মিলিয়ন পিপল বাংলাদেশে আমরা এখানে থাকি এই দেশে, প্রবাসী যুক্তরাষ্ট্রে, নর্থ আমেরিকা যাই বলেন, কিন্তু সেক্ষেত্রে সোসাইটির সাথে সম্পৃক্ত সংখ্যা কম। আমি মেনে নিচ্ছি, যেভাবে হোক হয় না, তারপরেও এই প্রথম 1970 আমরা যেটা বললাম 50 বছর কিন্তু পূর্তি করছি আমরা। আচ্ছা, সোসাইটির 50 বছর কিন্তু গত বছর। আমি আমার সোসাইটি আসার পর থেকে আমি প্রথম সর্বকনিষ্ঠ মেম্বার, আমি 50 বছর পূর্তিতে আসছি, এবং নট অনলি দ্যাট, বিশাল প্রাপ্তি আপনার জন্য, আমার জন্য বিশাল প্রাপ্তি, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর ইন মাই লাইফ। অলসো আমি আরেকটা হচ্ছে গিয়ে যে আসছে নির্বাচন 35,000, উড ইউ ইমাজিন ওভার 35,000 মেম্বার ভোটের যে নির্বাচন, ব্যয়বহুল নির্বাচন, এই যে সামনে আসছে নির্বাচন, সামনে নির্বাচনে এর আগে 35,000 মেম্বার ভোট দিতে যাচ্ছে। 35,000 মেম্বারের ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ সোসাইটি যারা নেতৃত্ব দিবেন, যিনারাই দিবেন, ওনারা আসছে দুটি প্যানেলের মাধ্যমে। আমি যতটুকু জানি এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি, হয়তো ইন্ডিভিজুয়াল দুই একজন নির্বাচন করবেন, কিন্তু সরাসরি দুটি প্যানেলের মাধ্যমে ওভার 35,000 পিপল, হিউজ মেম্বার, ওরা আসছে। এবং এই যারা আসছে ওদের ভিতরে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী হচ্ছে জেএনজি, নতুন প্রজন্ম, আমার মতো, আমার এই বয়সের। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। আমাদের কমিউনিটি আসছে, আমাদের কমিউনিটি মেইন স্ট্রিমে যাচ্ছে, আমাদের কমিউনিটি আমাদের এই পতাকা, আমাদের এই যে এই জনগোষ্ঠীর পিছনে কাজ করতেছি। এটা বিশাল বিশাল। তো এই যে 35,000 বললেন ভোটার মেম্বারশিপের জন্য যে ভোটার দিচ্ছে, তো আমাদের কমিউনিটিতে তো আসলে আরো অনেক আই থিংক অনেক লোক রয়েছে, তো তাদেরকে ইনভলভ করার জন্য কি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? এটা যে 35,000 বললাম না, 35,000 এর বেশি তো আমাদের আছে। এক্স্যাক্টলি, হচ্ছে এর আগে কিন্তু 35,000 হয় নাই। আপনি দেখেন এর দ্বারে কাছেও ছিল না 35,000 এর একবারে। আমরা হচ্ছে, আমাদের ইনভলভমেন্ট আসছে, 35,000 মেম্বার হয়েছে। এবার দেখা যায় আগামী 50,000 মেম্বার হবে, 60,000 মেম্বার হবে। যে আমরা যারা আসছি, আমি মনে করি যেটা যে নতুন একটা ট্রেন্ড সৃষ্টি হয়েছে এর মাধ্যমে আসছে। আমি বললাম যেটা আমরা চাচ্ছি, নতুনরা আসুক, যেনারা আমাদের অগ্রজ, যেনারা প্রতিষ্ঠা করছে, ওনাদের প্রতি আমি সম্মান রাখি বলতেছি। এক সময় ওনারা তো থাকবে না, আমরা থাকবো না, এটা ঝান্ডায় কাউকে না কাউকে নিতে হবে। এবং সেটা হচ্ছে বলি আজকে এটা বিশাল একটা জনগোষ্ঠী, কমিউনিটি আজকে এই যে আমব্রেলা সংগঠন বলেন, যাই বলেন, এটার আমব্রেলার নিচে আসছে। আরেকটা কথা যেটা আমি খুবই ফিল করি, বুঝছেন, সেটা হচ্ছে গিয়ে দেখেন আমরা হয়তো এক সময় থাকবো না। আপনি স্টার্টিং এ বলছিলেন হোয়াট মেক মি টু কাম হিয়ার, টু ব্রিং মি হিয়ার। আমি এখানে কেন আসছি? আমি তো ভালোই ছিলাম, আমি আমার পরিবার, 2টা সন্তান নিয়ে, আমি অনেকে বলে যে আমি কেন আসব, আমি তো মর্গেজ ব্যাংকার, আমি ভালো একটা প্রফেশনে আছি, কেন আমি সোসাইটি নিয়ে অনেকের বিরূপ কথা আসে, এখানে অনেক প্রতিযোগিতার ব্যাপার আছে, আমি কেন আসি? যেটা বললাম, আমাকে আসতেই হবে। আমি যদি না আসি, এ আশা আমার জন্য না, এ আশা আমি সোসাইটিতে, বাংলাদেশ সোসাইটির এই ট্রাস্টি বোর্ডের মেম্বার হব, অথবা কার্যকরী কমিটির মেম্বার হব, প্রেসিডেন্ট হব, সেক্রেটারি হব, আমি এই জন্য আসিনি। আমি আসছি আমার সন্তানের জন্য, প্রজন্মের জন্য প্রজন্ম আসলে যে লড়াইটা হয় বা এবং এটা কন্টিনিউ হবে। এখন আরেকটা কথা আমি এর মাঝে বলি দিই, দেখেন সামনে যে নির্বাচন, 35,000 এই ওভার 35,000 ভোটার, এই নির্বাচন অনেক নতুন মুখ আসছে আমার মতো। আচ্ছা, এটা একটা বিশাল প্রাপ্তি, এটা আমার একটা প্রাপ্তি। আমি মনে করি আমার পথে হাঁটছে, আমি একটা ব্রিজ, একটা সেতু বন্ধন তৈরি করতে পারছি ব্যক্তিগতভাবে। আমি মনে করি আমার দেখা পথে, আমি যদি আজকে আসি, আমার দেখা পথে আরেকজন আসবে, তার পথে আরেকজন, ওই পথে আরেকজন আসবে, এবং এটা সোসাইটি। আর নতুনটা যদি না আসে, সমগ্র পৃথিবী আপনি দেখেন, এটা নতুন, আসলে নতুনরা ইনভলভ হলে নতুন সবকিছু
ওপেন হয়, রাইট? Definitely, কারণ definitely. চিন্তাধারা সবকিছু। সেটাই। তো এই যে আপনি বললেন যে নতুন একটা আপনি এসছেন, একটা নতুন সেতু বন্ধন তৈরি হয়েছে, তো আপনার কি মনে হয় যে এই যে আপনি একটা সেতু বন্ধনের কথা বললেন, আগামী প্রজন্ম যারা ইনভলভ হবে তারা আসলে কতটা এটাকে সেতু বন্ধনটাকে বা এই যে ব্রিজ বললেন, কতটা এটাকে সম্পৃক্ত হতে পারবে বা ধরে রাখতে পারবে বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি। আর দেখেন আমাদের নতুন প্রজন্ম, এখন আপনি দেখেন এআই বলেন বা সবকিছু, প্রযুক্তি আমাদেরকে কোথায় নিয়ে গেছে। আমাদের নতুনরা যখন আসবে, নতুন কিছু আসবে, পুরানো একবারে জঞ্জাল সব মুছে যা। পুরানদের আমি জঞ্জাল বলবো না, আমি অর্থে বলছি না, সে অর্থে বলছি না। অবশ্যই পুরানরা ছিল বলে আমরা আজকে নতুনরা, হ্যাঁ, ডে বাই ডে চিন্তা ভাবনা আপগ্রেড হচ্ছে। পুরানরা ছিল বলে আজকে আমরা এখানে আসছি, আজকে আমরা নতুনরা। আবার আমরা এক সময় পুরান, আমাদেরকে যাইতে হবে। যত নিত্য নতুনত্ব আসবে, প্রযুক্তি আসবে, দিন যত সামনে যাবে, আমাদের প্রযুক্তি, আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন তত বেশি বেশি হবে, এবং আমরা স্বপ্নের সে দ্বারে প্রান্তে আস্তে 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 যাচ্ছি আমরা। কিন্তু যেটা বললাম যে নতুন আসছে, এক সময় বাংলাদেশ সোসাইটি, আমি স্বপ্ন দেখি সোসাইটিকে নিয়ে অনেক, বুঝছেন। আমি কিন্তু বস্তুতপক্ষে আমি একবারে ঘরে থাকা মানুষ, আমি এক সময় কিন্তু এগুলোর সাথে ইনভলভ হতাম না। তখন আমি চিন্তা করলাম আমাকে তো এক সময় কিছু না কিছু সমাজের দায়িত্ব নিতে হবে। যে প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম যে আপনি তো একজন মর্টগেজ ব্যাংকার, আপনার প্রফেশন ডিফারেন্ট, আপনি ওই জায়গা থেকে কোন চিন্তা করে আসলে এখানে ইনক্লুড হলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা শুনেন, আমরা দেখি আমরা আমাদের কমিউনিটি, আমি সবসময় একটা কথা বলি, আমরা যারা আছি, আমরা ফেনি টু ফেনি কাউন্ট করি। আমরা প্রবাসীরা, মানে 1 পেনি 1 পেনি টু 100 পেনি হয়, 100 পেনি $1 হয়, এভাবে। আর আমরা যারা আমি অঙ্কে খুবই ভালো, অঙ্কে ভালো কি, আমরা তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমি মর্টগেজ ব্যাংকার। আমরা কিন্তু পেনি হিসেব করি না, পেনিকে আমরা লক্ষ হাজার গুণে আমরা এটা ডিভাইড করি ফেলি। এপিআর আপনি আসেন না 6.75 9.5, মানে পেনি পেনি থেকেও আমরা ছোট 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 করে হিসাব করি। আমাদের মানে হিসাবের ইয়েটা হচ্ছে কি খুবই সূক্ষ্ম। তো সেই হিসেবের মানুষটা আমি, এত হিসেবে মানুষটা আমি কেন আসছি? আমি আসছি আমার হিসাব, আমি দেখছি যে কি ওই যেটা বললাম, এখানে আমার কোনো বেতন নাই, এখানে আমি এখানে নেওয়ার কিছু নেই। বাংলা সোসাইটি আমি ট্রাস্টি বোর্ডে আসছি, আমাকে এখানে আমার নেওয়ার কিছু নাই, আমার নিজের জন্য নেওয়ার কিছু নাই। আমার নেওয়া ওইটাই, আমার প্রাপ্তি ওইটাই, যেখানে আমার জনগোষ্ঠী, আমার কমিউনিটি, আমার প্রজন্ম, আমার সন্তান, আপনার সন্তান, এরা লাভবান হবে। এই দায়িত্ববোধ থেকে আমি আসছি। আপনার দায়িত্ববোধ থেকে আপনি জায়গাটা এসেছেন, তো নেক্সট জেনারেশন বা প্রজন্ম যেন আসে, বা সেই চেষ্টাটাই আপনি করছেন। হচ্ছে হবে, হ্যাঁ হচ্ছে হবে, আপনি বললেন সেটা। তো নেক্সট যে আসন্ন যে নির্বাচন আগামীতে আসছে, তা অ্যাজ এ ট্রাস্টি বোর্ড মেম্বার হিসেবে আপনার আসলে প্রত্যাশাটা, আর কি কি প্রত্যাশা আছে আপনার, একটু যদি ফিউচার প্ল্যানিং বা। বাংলাদেশের একটা সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, সেই সংবিধান অনুযায়ী আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আগামী যে নির্বাচন, সোসাইটির ট্রাস্টি বোর্ডের মেম্বার, এটি একটা আস্থার জায়গা, এটাটি আমার জন্য একটা দায়িত্ববোধের জায়গা। এটা একটা, আমি সম্মানের জায়গা বলবো না, এটা একটা দায়িত্ববোধের জায়গা। আর যেহেতু আমি নতুন, একবারই নতুন, আমাকে দিয়ে শুরু হয়েছে, 50-50 বছর পরে নতুন প্রজন্মের আমি একজন প্রতিনিধি হিসেবে আসছি। সেই দায়িত্ববোধের মাত্রা কয়েক শত গুণ, কয়েকশো হাজার গুণ আমি আমার উপরে সেটা বেড়ে যায়। তো সেই দিক থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারবো না, যেমনিটি আমি প্রার্থী হতে পারবো না, এবং যেমনিটি আমি কারো পক্ষে নির্বাচন অংশগ্রহণ করতে পারবো না, প্রচারণা করতে পারবো না। কিন্তু আমি চাই যে বা যিনারাই আসুক, এটা ভালো মানুষ আসুক। অফকোর্স আমাদের সবার তো চাওয়া একটাই, যার দ্বারা এই কমিউনিটি আবার নতুনদের বলেন, কমিউনিটি এই নতুন এবং পুরাতন যারা আছে, তাদের যে সেতু বন্ধন, এই সেতুর উপরে দিয়ে আরেকটা নতুনের প্রজন্ম আসবে। আর যারাই আসুক, আমি এই নির্বাচনে আমার প্রত্যাশা থাকবে, যিনারা নির্বাচিত হন, যিনারাই আসেন, যেন এটা কমিউনিটির স্বার্থে আসুক, নিঃস্বার্থভাবে ভালো মানুষ আসুক, যোগ্য মানুষ আসুক, দক্ষ মানুষ আসুক,
এবং কমিউনিটির নিবেদিত প্রাণ। এবং সাথে সাথে সবচেয়ে বেশি জিনিসটা আমাকে যে জিনিসটা টাচ করে সেটা হচ্ছে গিয়ে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। এটা খুব ভালো উদ্যোগ। নতুন প্রজন্ম জেনজি, এটা আমি বলি এই প্রজন্মকে আনতে হবে। আমি সেটা হচ্ছে কমিউনিটিতে কিন্তু দেখছি আমি যদিও নির্বাচনের সাথে সম্পৃক্ত নয়, অনেক নতুন মুখ আসছে কিন্তু আজকে। আচ্ছা, আপনার মতো এরকম স্মার্ট, দেখতে ভালো, এখানে লেখাপড়া জানোয়া, এখানে জন্ম নেওয়া, এরকম অনেকে কিন্তু আসছে। ওরা আসতে শুরু হয়েছে। আসলে নতুনরা দমে নাই, তারা আসছে, কিন্তু তাদেরকে সুযোগটা দিতে হবে, তৈরি করে দিতে হবে। সেটাই আপনারা করছেন। এটা বিশাল একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, থাকবে, হোক। এটা সুন্দর নির্বাচনের মাধ্যমে এই কমিউনিটিতে ভালো মানুষ আসুক, নতুনদের সম্পৃক্ততা হোক, নতুনরা আসুক। এবং আমার মতো এই নাইম টুটুল, অনেক নাইম টুটুল এখানে আসবে, এই কমিউনিটি, আমার সন্তানেরা আসবে, যেটা বললাম বারবার একই কথা, আমার সন্তানেরা আপনাদের সন্তানের জন্য একটা স্পেস তৈরি করি আমরা, যেখানে তারা নিঃশ্বাস নিবে, তারা বলতে পারবে। আমি আসছি, দেখেন, আমি অনেকে আসতে চাই না, আমি একটু বলি, নতুনরা কিন্তু, নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠা, আমি কিন্তু প্রায় 27 বছর, আমার এখন 47-48 আমার বয়স। আমি যখন আসছি, অল্প বয়সে আসছি এখানে, আমার এখানে বেড়ে উঠা। আমরা যখন আসছি তখন আমরা এই কমিউনিটিতে এখানে আসতে আমাদের অনেক কষ্ট ছিল, এখানে স্পেসটা আমাদের ছিল না, আমরা আমাদের মতো করে পাই নাই। আজকে হচ্ছে, আমরা একটা স্পেস তৈরি করতে চাচ্ছি, যেখানে আপনারা যে আসলে স্পেসটা তৈরি করেছেন, নিজেদের জায়গাটা তৈরি করেছেন, নতুন প্রজন্মকে করে দিচ্ছেন, করে দিচ্ছি। আর ওরা যখন ওয়ান্স দে ফিল কমফর্টেবল, ওরা যখন কমফর্টেবল ফিল করবে, তারা আসবে। তাদেরকে দিতে হবে, তারা যদি একবার বুঝে, আমাদের কমিউনিটি কোথায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।